এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সরু এবং চিকন যে সিঁড়ি, এই সিঁড়ি ছাড়া কিন্তু উপরে ওঠার আর কোনো রাস্তা নেই। বিদেশ থেকে যদি কেউ আসে ফরেনার, তাদের জন্য 400 টাকা। হাই, হ্যালো, হাউ আর ইউ? Good. From where are you? From where are you? Which country? China. Sorry? China. From China. 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 Oh, China. I love China. বেহুলা লোকেন্দ্রের বাসর ঘর। আচ্ছা, অনেক কিছু বলা হয়েছে এটা মঠ মনে করে, কিন্তু আমি দেখছি বই পড়ে যে এটা বাসর ঘরই হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা। এই খাটটা ছিল বেশ উঁচু, এই যে চার কোণায় দেখেন খাটের পাওয়া রাখার জন্য একটা জায়গা আছে, এটা উঁচু করে তৈরি করা হয়েছে। আচ্ছা। যেহেতু একটা রাতে এটা বাসর ঘর, তাতে গোসল করার জন্য এখানে ছোট্ট একটা কূপ ছিল, এখানে পানি রাখা ছিল। আচ্ছা, এই পানি রাখা ছিল। আচ্ছা, এটা দেখে তাই বোঝা যাচ্ছে, বইয়ে তো সেই রকম লেখা আছে। আচ্ছা, তো এটা অরিজিনালি বাসর বেহুলা লোকেন্দ্রের বাসর ঘর। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়ার যে মাটিডালি নামক যে জায়গা রয়েছে, এই মাটিডালিতে। তো এই মাটিডালি এটাকে বলে হচ্ছে মূলত মাটিডালি বিমান মোড়। দেখেন পেছনে একটা বিশাল একটা বিমান দেওয়া রয়েছে। এখন এই পাশে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে যে রংপুর দিনাজপুর যে রোড সেইটা, আর এই পাশে যেটা গেছে এটা হচ্ছে যে বগুড়ার ভিতর থেকে শুরু করে সিরাজগঞ্জ ঢাকাগামী যে রোড সেইটা। তো মূলত আপনারা জানেন যে বগুড়া ইতিহাস ঐতিহ্যে একদমই সমৃদ্ধ। তো এক সময়ের যে এই বাংলার যে রাজধানী ছিল এই পণ্ডুনগর, তো সেই বগুড়া খ্যাত যে পণ্ডুনগর, সেখানেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমি যাব যে জায়গাটাতে পণ্ডুনগর বলতো, সেই মহাস্থান ঘর এবং গোকুল। তো সেখানে যাওয়ার যে মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, সেইটা দেখানোর জন্য। তো এখান থেকে আমাকে একটা অটোতে উঠে বা সিএনজি ধরে গোকুল নামক স্থানে যেতে হবে। তো চলুন ঘুরে আসি সেই বেহুলার বাসর ঘর নামক যে জায়গাটা, বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, যে ঐতিহাসিক যে বাসর ঘর, সেই বাসর ঘর থেকে। বগুড়া রংপুর হাইওয়ে হয়ে আমি যাচ্ছি এখন মহাস্থানের দিকে। দেখেন রাস্তার দুই পাশে খুবই সুন্দর ঝকঝকে পরিপাটি দুই পাশের রাস্তাঘাট, কোথাও কোনো জ্যাম পাবেন না। এই রাস্তাটা মূলত আগে ছিল 1 লেনের, এখন হয়েছে 4 লেনের রাস্তা। রাস্তার দুই পাশে আবার বড় বড় অনেক স্থাপনাও তৈরি হয়েছে। জার্নি করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি জার্নি করতেছেন। একদম খুবই ঝকঝকে তকতকে যে রাস্তা। ওই যে দূরে যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনগুলো মূলত হচ্ছে যে টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি যে হসপিটাল সেইটা, এবং আশেপাশে যতগুলো বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, সবগুলো বিল্ডিংই কিন্তু এই টিএমএসএসের প্রতিষ্ঠান। এখানে টিএমএসএসের নার্সিং কলেজ রয়েছে, এখানে প্যারামেডিক্যাল কলেজ রয়েছে, এখানে রফাতুল্লাহ কমিউনিটি মেডিকেল যে হসপিটাল রয়েছে, এছাড়াও অন্যান্য যে কার্যক্ষেত্রগুলো রয়েছে টিএমএসএসের, সেইগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে ধরতে গেলে অনেক কিছুই রয়েছে টিএমএসএসের। এই যে দেখেন বিশাল একটা হসপিটাল কিন্তু টিএমএসএসের। রাস্তার উপর দিয়ে আবার কিন্তু এইভাবে ওভারব্রিজ করে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ যেহেতু হাইওয়ে রাস্তা, প্রচণ্ড স্পিডে কিন্তু গাড়ি ঘোড়া চলে এখানে এখন। আগে যে রাস্তাগুলো ছিল, এই রাস্তায় কোনো জ্যাম নাই, প্রত্যেকটা গাড়ি সবসময় 100-র উপরে টানে, সেটা মোটরসাইকেল হোক, সিএনজি হোক বা বাসই হোক, যেটাই হোক না কেন, স্পিড সবসময় 100-র নিচে থাকে না, এখানে সবসময় 100-র উপরেই থাকে। আর রাস্তাটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কতটা নিরাপদ এই রাস্তাটা। সেটা হচ্ছে যে পাশ দিয়ে গাড়ি যাবে সে পাশ দিয়ে শুধু যাবেই, আর অন্য পাশ দিয়ে গাড়ি আসবে। আর সিএনজি বা অটো বা ভ্যান যেগুলো রয়েছে, এইগুলো কিন্তু আবার মূল যে রাস্তা, হাইওয়ে রাস্তা, সেইটাতে উঠতে পারবে না। রাস্তার পাশ দিয়ে কিন্তু আবার ভ্যান সিএনজি চলার জন্য এরকম যে লেন করে দেওয়া আছে, তারা কিন্তু সেই লেন দিয়ে চলাচল করবে।
ভিউয়ার্স, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে আপনাকে বেহুলার বাসর ঘরের যে রাস্তা সেখানে যেতে হবে। আর এটা হচ্ছে যে রংপুর বগুড়া যে হাইওয়ে, সেই হাইওয়ে জাস্ট মহাস্থানের আগে কিন্তু এই জায়গাটা। তো এখান থেকে নেমে আপনাকে জাস্ট এই রাস্তা দিয়ে যেতে হবে। রংপুর বগুড়ার যে মহাসড়কটি রয়েছে, হাইওয়ে রাস্তা, সেই রাস্তা থেকে এইবার ডাল রাস্তাতে কিন্তু আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার জন্য ভ্যান ছাড়া অন্য কোনো কিন্তু যানবাহন নাই, এরকম করে জাস্ট সরু একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। দেখেন একদম গ্রামের রাস্তা। আর এখন গ্রামগঞ্জে চলতেছে কার্তিক মাস, মাঠ ভর্তি সোনালি যে ধান, এই ধানে কিন্তু একটা একদম পাকা পাকা ভাব হয়ে গেছে। আর কিছুদিন পরেই এই ধানগুলো কিন্তু কাটা হবে। তো ধান কাটার পরে এই এলাকায় কিন্তু আরেকটা উৎসব রয়েছে, যে নবান্ন যে উৎসব। এই ধান কাটা যখন শুরু হবে তখন সবাই কিন্তু এলাকার লোক এই নবান্ন উৎসবে কিন্তু মেতে উঠবে। নবান্ন উপলক্ষে এই এলাকায় বড় বড় সব মাছের বাজার বসে। ওই নবান্নের যেদিন মেলা হবে সেই দিন দেখেন মাঠ ভর্তি যে পাকা ধান, এই ধান দেখে কিন্তু এই নবান্নর কথাই কিন্তু আমার মনে হচ্ছে বারবার। ভিউয়ার্স, আমি এখন যে গোকুল মেদ রয়েছে বা বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, জাস্ট সেই গেটের সামনেই দাঁড়িয়ে আছি। এই যে দেখেন, এটা হচ্ছে সেই গেট। আর এখানে দর্শক এবং পর্যটকদের যে প্রবেশ মূল্য রয়েছে, এখানে প্রবেশ করতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে। সেই প্রবেশ মূল্যটা এখানে দেওয়া হয়েছে। বেশি দর্শনার্থী নেবে 30 টাকা করে। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী যারা রয়েছেন, মানে HSC পর্যন্ত যারা, তাদের জন্য 10 টাকা। 5 বছরের নিচে যদি কোনো শিশু হয় সেটার জন্য বিনামূল্যে। আর বিদেশ থেকে যদি কেউ আসে ফরেনার, তাদের জন্য 400 টাকা। আর সার্কভুক্ত যে কান্ট্রিগুলো রয়েছে আমাদের, যেমন আমরা সার্কের যে 7টা দেশ রয়েছে, সেই দেশের যদি নাগরিক এখানে আসে তাদের জন্য নেবে 200 টাকা করে। এটা হচ্ছে মূলত গেট। আর ওই পাশে টিকিটটা দেওয়া হয়। তো চলুন ওখানে টিকিটটা নিয়ে আমরা এখন ভিতরে যাই এবং কিভাবে টিকিট কাটতে হয় সব কিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এই যে দেখেন, আমি এখন যে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টারের দিকেই আমি যাচ্ছি। এখানে এসে দেখেন এই যে ফরেন কিছু নাগরিক দেখতে পেলাম। হাই, হ্যালো, হাউ আর ইউ? Good. From where are you? From where are you? Which country? China. Sorry? China. From China. 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 Oh, China. I love China. China and Bangladesh is very friendship. Yes. Oh, thank you, thank you, thank you. একটা টিকিট দিন, হ্যাঁ? কত করে? 30 টাকা। ভিউয়ার্স, দেখেন এই যে আমি এখন যে মহাস্থানের যে মূল গেট রয়েছে, সেই গেট দিয়ে এখন ঢুকে গেলাম। আর ওই যে উঁচু যে ঢিবিটা দেখতে পাচ্ছেন, মূলত এইটাই হচ্ছে যে বেহুলা যে লক্ষিন্দর, সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমি এখন দাঁড়িয়ে আছি যে গোকুল যে মেদ রয়েছে, সেই গোকুল মেদের সামনে। এটার আরেকটা নাম হচ্ছে যে বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর। এখানেই কিন্তু যে বেহুলা লক্ষিন্দরের বাসর হয়েছিল এবং বাসর ঘরের একটা লোহার ছিদ্রি দিয়ে এখানেই কিন্তু লক্ষিন্দরকে সাপে দংশন করে। আমি জাস্ট সেই ঐতিহাসিক যে স্থাপনা রয়েছে সেই স্থাপনার সামনে রয়েছি। দেখেন আমার পেছনে বিশাল একটা উঁচু পাহাড়ের মতো যে ঢিবি, সেইটা দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে কিন্তু আমি সেখানেই নিয়ে যাব। তো চলুন ঘুরে আসি সেই ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, সেই জায়গা থেকে। দেখেন এখানে কিছু ওয়ার্নিংও দেওয়া আছে যে কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে, এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে, এর কোনো অংশের বা কোনো সালের পুরাকীর্তি আইনের 44-19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল হতে পারে বা জরিমানাও হতে পারে। আর এই যে দেখেন এখানে এই যে গোকুল যে মেধ রয়েছে, এই গোকুল মেধের কিছু
কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কবে নাগাদ কিভাবে এটা পাইছে সেটার কিন্তু একটা ইতিহাস, ছোট্ট একটা ইতিহাস কিন্তু এই জায়গায় তুলে ধরা হয়েছে। গোকুল মেধের যে পাশ রয়েছে এই পাশ দিয়ে কিন্তু এই যে সুন্দর করে আবার এই ধরনের পাকা রাস্তা করে দেওয়া হয়েছে। কেউ যদি একটু আশেপাশে একটু হেঁটে ঘুরে বেড়াতে চায় সেটাও কিন্তু এখানে পারবেন। এগুলো সুন্দর, দেখেন এই যে হাঁটা চলার একটা সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে। বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর নামক যে জায়গা সেটা কিন্তু অনেক উঁচুতে। তো এখানে যদি বেশি বয়স্ক মানুষ আসেন সেখানে কিন্তু এখানে উঠতে পারবেন না, দেখেন কত উঁচু এখান থেকে দেখা যাচ্ছে। তো চলুন আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি সেই উঁচু জায়গা থেকে। এটা মূলত বেহুলা যে লক্ষিন্দর রয়েছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমি এখন এই পথ দিয়ে কিন্তু উপরের দিকে যাব এবং আপনাদেরকেও দেখাবো। এই যে দেখেন একদম হাজার হাজার বছরের যে ইট, এই যে আমরা এখন যে উপরে ওঠার কিন্তু এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সরু এবং চিকন যে সিঁড়ি, এই সিঁড়ি ছাড়া কিন্তু উপরে ওঠার আর কোনো রাস্তা নেই। এই যে দেখেন আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। শুধু আমি না, এই যে সবাই উপরের দিকে এইভাবেই উঠতেছে। এই তো মূলত এটাই হচ্ছে যে বেহুলা যে লক্ষিন্দরের যে বাসর ঘর। এখানকার অনেক প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাস রয়েছে। দেখেন প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে এই রকম দর্শনার্থী এখানে আসেন এই বেহুলা লক্ষিন্দরের ইতিহাসটা জানার জন্য, শোনার জন্য, এবং এই জায়গাটাতে একদম তারা স্বচক্ষে এটা দেখার জন্য এই প্রতিদিনই এরকম লোকজন এখানে এসে ভিড় করেন। দেখেন প্রচুর দর্শনার্থী আজকে এসেছেন এবং তারা যে বেহুলা লক্ষিন্দরের যে মূল যে বাসর ঘর তার চারপাশ দিয়ে এখানে দাঁড়িয়ে তার এই যে বেহুলা লক্ষিন্দরের যে মূল যে বাসর ঘর এখানে দাঁড়িয়ে সেটা ওনারা দেখতেছে। দেখেন চারপাশ থেকে প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন, দেশের বিভিন্ন স্থান থেকে এই সকল দর্শনার্থী এখানে আসছেন। এই যে দেখেন অনেক পর্যটক দূর দূরান্ত থেকে তারা প্রতিদিন এইভাবে দেখতে আসেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বগুড়া শহর থেকে আসছি। আমরা হলো এখানে পলিটেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ার টেকনোলজির ছাত্র। আমি হলো শিক্ষক, বগুড়া পৌরসভার ইঞ্জিনিয়ার। আচ্ছা, এদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে, সেই ট্রেনিং এর একটা অংশ হিসেবে এখানে আসছে। এই মেটটা অরিজিনাল নির্মাণ করা হয়েছে হলো ব্রিক রিটেনিং ওয়ালের সাহায্যে। আচ্ছা, ব্রিক রিটেনিং ওয়ালের সাহায্যে নির্মাণ করা হয়েছে, যার ফলে চতুর্দিকে মনে হচ্ছে ছোট ছোট ঘর, কিন্তু আসলে ঘর না। আচ্ছা, এটা রিটেনিং ওয়াল করার পর সাপোর্টের কারণে ছোট ছোট ঘরের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এটা কেউ বুঝতে পারে না। আচ্ছা, কিন্তু অরিজিনাল ঘরটাই যেখানে আমরা দাঁড়ায় আছি, এখানে দাঁড়ায় আছি, এইটা হলো ঘর। আর এটা যেহেতু মনীষা বা সাপ পদ্মার সম্পর্ক ছিল যে একটা দংশন করে বাসর রাতে, তার জন্য ঘরটা করা আছে ছোট, দরজাটা করা খুবই ছোট, একজন প্রবেশ করতে পারে। আচ্ছা, আর এটা হলো আসুন, এখানে হলো আচ্ছা অরিজিনাল হলো এটা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আচ্ছা, অনেক কিছু বলা হচ্ছে এটা মঠ মনে করে, কিন্তু আমি দেখছি বই পড়ে যে এটা বাসর ঘরই হওয়ার সম্ভাবনা বেশি। এই খাটটা ছিল বেশ উঁচু, এটা চার কোণায় দেখে খাটের পাওয়া রাখার জন্য একটা জায়গা আছে, এটা উঁচু করে তৈরি করা হয়েছে। যেহেতু একটা রাতে এটা বাসর ঘর, তাতে গোসল করার জন্য এখানে ছোট্ট একটা কূপ ছিল, এখানে পানি রাখা ছিল। আচ্ছা, পানি রাখা ছিল। আচ্ছা, এটা দেখে তাই বোঝা যাচ্ছে, বইয়ে তো সেই রকম লেখা আছে। আচ্ছা, তো এটা অরিজিনালি বাসর বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এটা আমার কাছে মনে হয়। আমি সিরাজুল হক, ইঞ্জিনিয়ার সিরাজুল হক, বগুড়া পৌরসভা। আচ্ছা, মোটামুটি আপনি বুঝতে পারতেছেন যে এই বেহুলা, এটাই বাসর ঘর। ভিউয়ার্স দেখেন এখানে যে মানুষ শুধু পরিদর্শন করতে আসে তা কিন্তু না, এখানে অনেক শিক্ষামূলক অনেক গবেষণাও হয়। তো এই যে স্যার আসছেন, বগুড়া যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছেন সেখানকার স্যার, উনি এসে এখানে তার একটা যে ইয়ে ছিল, ছাত্রসহ তার একটা শিক্ষার একটা ইয়ে ছিল, এটা যে অংশ ছিল, সেই অংশের জন্য তারা এটা দেখতে আসছেন এবং ইনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে পড়াশোনা করছে, রিসার্চ করছেন এবং করার পরে এতটুকু উনি বুঝতে পারছেন যে এই জায়গাটাই বেহুলার যে বাসর ঘর সেইটাই ছিল, এটা তিনি উপলব্ধ করতে পারতেছেন। আর এই যে দেখেন আমি আস্তে আস্তে যে এই যে বেহুলার যে মূল যে বাসর ঘর, এইটাই বলা হচ্ছে যে বেহুলার বাসর ঘর, সেই জায়গাতে আমি নেমে গেলাম। এই যে দেখেন চারপাশে এটা একটা চারকোনা জায়গা, মাঝখানে গোল বৃত্ত করে রাখা হয়েছে। তো অনেক কাল্পনিক এবং কালজয়ী যে উপন্যাস বা বিভিন্ন
পুরাণ সব কিছু দেখলে আমরা জানতে পারি বা পরে জানতে পারলাম যে এই জায়গাটাতেই বেহুলা এবং লক্ষিন্দরের বাসর ঘর হয়েছিল এবং এখানেই একটা ঘরে নাকি একটা ছিদ্র ছিল লোহার খাঁচায়, সেই ছিদ্র দিয়ে একটা সাপ এসে লক্ষিন্দরকে সেই বাসর রাতে দংশন করে এবং তারপরেই বেহুলার যে লক্ষিন্দরের যে কালজয়ী যে গল্প, সেই গল্প কিন্তু প্রচারিত হয় এবং লক্ষিন্দর কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর তাকে আস্তে আস্তে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এখানকার সঙ্গে আরেকটা যোগাযোগ রয়েছে যে যোগীর ভবন, সেই জায়গায় নাকি সেই কলার ভেলাটা ভাসে এবং মৃত লক্ষিন্দরকে কিন্তু সেই বেহুলা আবার জীবিত করেছিল। তো মূলত হচ্ছে এইটাই সেই যে বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, সেই বাসর ঘর ছিল এই জায়গাতেই। দেখেন দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে প্রতিদিনই আসেন। এইভাবে এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 3:30টার মতো। দেখেন এই যে দুপুরবেলা, সেই সময় কিন্তু প্রচুর লোক সমাগম। যত বিকেল হয়, বিশেষ করে 5টা পর্যন্ত এটা খোলা থাকে, 5টা পর্যন্ত এই জায়গাতেই প্রচুর লোক সমাগম হয়। 4টার পরে লোক সমাগম আরও কিছুটা বাড়ে। আর এটা এখন মূলত যে বগুড়া যে প্রত্নতত্ত্ব যে অধিদপ্তর রয়েছে, সেই অধিদপ্তরের আন্ডারে রয়েছে। আর আমি এখন যেখানে একদম দাঁড়িয়ে আছি, এইটাই হচ্ছে যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এবং এই জায়গাতেই লক্ষিন্দরকে কিন্তু সাপে কেটেছিল।